রামগড় গ্রামের একটা প্রচলিত গল্প আছে। দুপুরের 12টা থেকে শুরু করে অর্ধেক রাতের 12টা বাজা অবধি গ্রামের মধ্যিখানে থাকা একটা গুহা থেকে এক আজগুবি ধরনের আওয়াজ আসতে থাকে। এই আওয়াজগুলোর মধ্যে এত বেশি কষ্ট থাকে যে সেটা শোনা মাত্রই হৃৎপিণ্ডের স্পন্দন গতি দ্রুত হয়ে যায়। এই গুহার কাছ থেকে যারা যায় তারা প্রত্যেকেই তাদের নাম এই গুহার ভেতরে গর্জন করতে শুনতে পায়। আর এই জন্য এই গুহার রহস্যটা জানা খুবই ইন্টারেস্টিং হবে। সাল 2013-র কথা, যখন দুজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরস অভিমন্যু আর রনিতকে এই গুহার রহস্য জানার জন্য ডেকে পাঠানো হয়। সাহেব, এই গুহার সত্যি জানা হবে খুব মারাত্মক। আমরা তো আপনাকে এখনো বলছি যে ভেতরে যাওয়ার জেদ করা ছেড়ে দিন। আরে গোপালদা, আমাদের তো এটা ডিউটি। আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে যে টাস্ক দেয় সেটা তো পুরো করতেই হয়। ঠিক আছে সাহেব, তাহলে ঠিক আছে। আশা করব যাতে আপনি তাড়াতাড়ি ফিরে আসেন। সন্ধে প্রায় 5টার সময় একদম গোপনভাবে দুজন প্যারানর্মাল স্পেশালিস্ট ওই ভুতুড়ে গুহার ভেতরে প্রবেশ করে। গত 37 বছর ধরে ওই গুহার ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ বেরোনো আর মারাত্মক ঘটনা ঘটে চলেছে। এক তো এই গুহা গ্রামের একদম মধ্যিখানে পড়ে, তাই জন্য গ্রামের লোকেদের মন থেকে এই গুহার প্রতি ভয় কাটাতেই হবে। আর এটা তখনই সফল হবে যখন ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজগুলো আর মারাত্মক আকর্ষণ শেষ হয়ে যাবে। অভিমন্যু আর রনিত প্রবেশ করার পরেই গুহায় ওদের নাম ধরে রাগান্বিত আওয়াজ গর্জন হতে লাগলো। চলে যায় এখান থেকে, না হলে মরবি দুজনে। তোমরা এই যন্ত্রণার দুনিয়া থেকে বাইরে চলে যাও। অভিমন্যু আর রনিত, মৃত্যুর তারিখ আজ রাত 12টার সময়। ভাই অভিমন্যু, এই গুহাটা কি আজব। আজ পর্যন্ত এরকম কোনো কেস হ্যান্ডেল করিনি যেখানে বলতে না পারা গুহা আমাদেরকে হুমকি দিয়েছে। ভাই, ভুতুড়ে জায়গা চিরদিন আজব আর ভয়ঙ্করই হয়ে এসেছে। শুধু তুই ভাবা বন্ধ কর আর টর্চের সাহায্যে পিকচার কালেক্ট কর। রনিত ওই গুহার ভেতরে ওই টর্চের সাহায্যে সামনে এগিয়ে যায় আর তারই সাথে গুহার চারিদিকের সব ছবি তুলতে শুরু করে। রনিত তখনই বড় বড় পা ফেলার আওয়াজ শুনতে পেয়ে যায়। এই আওয়াজটা একদম ওর কাছ থেকে আসছিল। ও ওই পায়ের আওয়াজের পিছু করতে করতে গুহার শেষ সীমানা অবধি পৌঁছে যায়। এখন ও গুহার শেষ প্রান্তে পৌঁছে গেছিল। ও গুহার শেষে একটা দরজা দেখতে পেয়ে যায়। ওই দরজার ওপরে লেখা ছিল অন্য জগতের দরজা। রনিত মনে মনে এটা ভাবছিল যে এই দরজাটা অন্য দুনিয়ার নয় তো। তখনই ও ওই দরজার কাছ থেকে একটা আওয়াজ শুনতে পায়। আরে এটা আমি রে খোকা, আমি তোর দাদু। আমার কাছে চলে আয় খোকা। বাপ রে, এটা আবার কেমন দরজা? এটা তো আমার দাদুর আওয়াজ ছিল। রনিত ওই দরজার পেছন থেকে ওর নিজের দাদুর আওয়াজ শুনতে পাচ্ছিল। সেটা শুনে রনিত খুশি আর ইমোশনাল হয়ে গেছিল। এই ইমোশনের জন্যই ও একটা ভুল করতে যাচ্ছিল। ও দরজা খোলার জন্য হাতটা সামনে করে দিল আর তখনই পেছন থেকে অভিমন্যুর ভয়ঙ্কর চিৎকার পুরো গুহার ভেতরে গর্জন করতে লাগলো। বাঁচাও, বাঁচাও আমাকে! অভিমন্যুর চিৎকার শুনে রনিত দৌড়ে দৌড়ে পেছনে গেল। এইটুকুর মধ্যে ও অভিমন্যুকে তো প্রায় ভুলেই গেছিল। রনিত অভিমন্যুর কাছে পৌঁছলো। ও একদম নর্মাল দাঁড়িয়েছিল, যেন ওখানে কিছু হয়ইনি। অভিমন্যু, এটা কি ধরনের ইয়ার্কি ছিল? তুমি চিৎকার করছিলে কেন? অভিমন্যু সামান্য হাসির সাথে চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপরে রনিত
অভিমন্যুকে নিজের সাথে ওই দরজার পেছনে যাওয়ার জন্য ইশারা করল। দুজনে ওই গুহার শেষ প্রান্তে অর্থাৎ ওই দরজার কাছে পৌঁছে গেছিল, যেখান থেকে অন্য জগতের রাস্তা শুরু হয়ে যায়। অভিমন্যু ভাই, এই দেখো, তুমি জানো আমি এই কিছুক্ষণ আগে আমার দাদুর আওয়াজ এই দরজার পেছন থেকে শুনতে পেয়েছিলাম। আমার মনে হয় এর পেছনে মরে যাওয়া লোকেদের জগৎ রয়েছে। তাহলে দরজা খুলে দেখে নাও না, এইভাবে আকাশে ঢিল ছুড়ছ কেন? ঠিক বলেছ, আমি দরজা খুলে দিচ্ছি। রনিত দরজাটা খুলতেই যাচ্ছিল, আর তখনই ওর নজর অভিমন্যুর শরীরের ওপর পড়ে যায়। ভাই, যখন তুমি এই গুহার ভেতর এসেছিলে তখন তুমি সাদা শার্ট আর ব্লু জিন্স পরেছিলে, এখন তুমি কালো স্লিভস আর লাল লোয়ার পরে রয়েছো। ভাই, তুমি এখানে জামা কখন চেঞ্জ করলে? তখনই অভিমন্যুর দাঁত বাইরে বেরোতে শুরু হয়, ওর পা দুটো বেড়ে যেতে লাগলো, ওর হাতের নখগুলো বাড়তে শুরু করে, আর ও এখন পুরোভাবে একটা টেবিলে পরিণত হয়েছিল। ওই ভয়ঙ্কর হাসির সঙ্গে একটা ভারী আওয়াজে বলতে লাগলো, তোর অভিমন্যুকে তো আমি 10 মিনিট আগেই এই দরজার ওপারে পাঠিয়ে দিয়েছি, যখন তুই ওর চিৎকার শুনেছিলি। তুই তো শুধুমাত্র একটা চারা ছিলি, কারণ শিকার সব সময় দরজার কাছে আনার পরেই করা হয়। মানে তুমি অভিমন্যুকে মেরে ফেলেছো? কেন, তোর কি সন্দেহ আছে? তাহলে যা, এই দরজার ওই পারে তুই তোর বন্ধুকে ওখানেই দেখতে পাবি। যে জগৎ থেকে তুই এসেছিস ওখানে মৃত হওয়ার আগে লোকেরা বাস করে। এখন তুই যে জগতে যাবি ওখানে মৃত্যু হওয়ার পরে সবাই বাস করে। যন্ত্রণার জগতে তোকে স্বাগত জানাই। এরপর রনিত পালানোর চেষ্টা করছিল, কিন্তু সামনে ওই রাক্ষস দাঁড়িয়েছিল। এখন একমাত্র রাস্তা শুধু ওই দরজাই ছিল। ও ভাবল যে এই দরজাটা এই গুহা থেকে বাইরে যাওয়ার রাস্তা হতে পারে। রনিত ভাবল যে কোথাও ও এই দরজা দিয়ে বাইরে পালিয়ে না যায়, সেই জন্য ওই ডেভিল ওকে ভয় দেখাচ্ছে। রনিত নিজের প্রাণ বাঁচানোর জন্য আর দেরি না করে দরজা খুলে দেয়। ও দরজার বাইরে একেবারে অন্ধকার দেখতে পেল। ওই দরজার ভেতর থেকে কান্নার আর চিৎকারের আওয়াজ আসতে থাকে, একদম সেই ঠিক একই আওয়াজ যেমন মৃত্যুর পর পরিবারের সবাই কাঁদতে থাকে। রনিত ওই দরজাটা বন্ধ করার ঠিক আগে একটা লম্বা হাত ওই দরজার বাইরে থেকে এলো আর রনিতকে ওই অন্য জগতের দিকে টেনে নিল। এই কারণে রনিত খুব জোরে চিৎকার করে উঠল, আর ওই ডেভিলও জোরে জোরে হাসতে লাগলো। ওই গুহার রহস্য আজ অবধি কেউই জানতে পারেনি। আজ অবধি অনেক লোকেরা গুহার ভেতরে গিয়ে ওখানে রহস্য জানার চেষ্টা করছে। যারা ওই অন্য জগতের দরজাটা খুলে দিয়েছিল তারা চিরকালের জন্য সেখানেই বন্দী হয়ে যায়, আর যারা জ্যান্ত বেঁচে গেছিল তারা হয় আত্মহত্যা করে নিয়েছে আর না হয় তারা পাগল হয়ে গেছে। ওই গুহার রহস্যটা আজ অবধি অজানা হয়ে রয়ে গেছে। আজ ৪৫ বছর পরেও সেটার রহস্য কেউই জানতে পারেনি। অভিমন্যু আর রনিতের নিখোঁজ হওয়ার পরেও গুহার রহস্যটা জানা যায়নি। সেটা আরও কঠিন হয়ে যায়। যেমনটা আমরা দেখেছিলাম যে রনিত অন্য জগতের দরজায় পা রেখে দিয়েছিল। রনিতকে কোনো একটা বড় হাত একটা দরজা থেকে তুলে ভেতরে ছুঁড়ে ফেলে দেয়, আর সেই হাত উধাও হয়ে যায়। রনিত আবার ওই দরজা দিয়ে বাইরে যাওয়ার জন্য দৌড়োয়, কিন্তু সেই দরজা উধাও হয়ে যায়। রনিত ওই জায়গাটাকে মন দিয়ে দেখতে লাগলো। ওখানে
দূর দূর অবধি বড় বড় স্তম্ভ ছিল, আর প্রত্যেকটা স্তম্ভে কোনো মহিলা বা পুরুষের চিত্র আঁকা ছিল। রনিত ওই জায়গায় থেকে এক অস্থিরতা অনুভব করছিল। অভিমন্যু, দাদু! হঠাৎ ও একটা আওয়াজ শুনতে পেল। এরা সবাই মরে গেছে, তুমি কে? রনিত ভয় পেয়ে বলতে লাগলো, আমি ভুল করে এখানে এসে গেছি, আমি এখান থেকে বাইরে যেতে চাই। ঠিক আছে, যাও। আওয়াজ বন্ধ হওয়ার পর আবার একবার গুহার মুখ দেখতে পাওয়া গেল, যেটা দিয়ে ও আর অভিমন্যু ভেতরে এসেছিল। ও পুরো জোর লাগিয়ে বাইরে বেরোনোর জন্য দৌড়লো। রনিত অনেকক্ষণ ধরে দৌড়তে লাগলো আর হাঁপিয়ে থেমে গেল। গাছ দিয়ে যাওয়া একটা রাস্তা যেন দূরে চলে যাচ্ছিল। রনিত আবার উঠে দাঁড়িয়ে পড়ল আর দৌড়তে লাগলো, কিন্তু সেটার কিছুই লাভ হচ্ছিল না, কারণ গুহার মুখটা এখনো ততটাই দূরত্বে দেখা যাচ্ছিল। রনিত আবার হাঁপিয়ে গিয়ে থেমে গেল আর গুহার মুখটা উধাও হয়ে গেল। অনেক বছর পর কোনো জ্যান্ত মানুষ আমাদের জগতে এসেছে, আর আমরা তাকে এত সহজে কি করে যেতে দিতে পারি? এরপর অনেকগুলো লোকের হাসির আওয়াজ রনিত শুনতে পেয়ে গেল। হঠাৎ রনিত একটা কোণে অভিমন্যুকে দেখতে পেল আর অন্যদিকে ওর দাদুকে। অভিমন্যু, দাদু, তোমরা দুজন তো মরে গেছিলে, তাই না? হ্যাঁ, কিন্তু একটা জ্যান্ত মানুষ এদের দুজনকে জীবিত করে দিতে পারে, নিজের জগতে ফিরে নিয়ে যেতে পারে। কিভাবে? একটা গেম খেলে। কেমন গেম? খুবই সহজ, তোমার সামনে দেখো। তখনই রনিত আর ওদের দুজনের মাঝখানের মাটি টুকরো টুকরো হতে লাগলো আর একটা বিশিষ্ট স্থিতিতে এসে থেমে যায়। এইসব কি হচ্ছে? তোমার ওপরে দেখো। রনিত ওপরে দেখলো তো ওখানে একটা ধনুকে অনেকগুলো তীর লাগানো ছিল, যেটা ওর দিকে লক্ষ্য করে রাখা ছিল। যদি তুমি কোনো ভুল টুকরোতে পা রেখে দাও, তাহলে এক একটা তীর তোমার আর পার হয়ে যাবে। আর ওদের দুজনের ওপরেও একটা করে তরোয়াল রয়েছে। যদি তুমি ওদের ঠিক সময়ে নিজের দিকে নিয়ে যেতে না পারো, তাহলে তারাও উধাও হয়ে যাবে। রনিত খুব ভয় পেয়ে গেল, কিন্তু এই খেলা না খেলে ওর কাছে আর কোনো উপায়ও ছিল না। কিন্তু রনিত কিছুই বুঝতে পারছিল না যে আগে কাকে বাঁচাবে। ও খুব ভাবুক হয়ে গেছিল, সেই জন্য ও আগে ওর দাদুকে বাঁচানোর জন্য এগোলো। কিন্তু প্রথম টুকরোয় পা রাখা মাত্রই ওই টুকরো নিচে পড়ে গেল আর রনিত পাশের টুকরোর সঙ্গে আটকে রয়ে যায়। ও ভয় পেয়ে গেল। ও ওপর থেকে কোনো এক জিনিসের আওয়াজ শুনতে পেল, সেই জন্য ও ওপরে দেখল। তখন একটা তীর ধনুকে টানা হয়ে গেছিল, আর রনিতের কিছু করার আগেই ওই তীর সোজা এসে ওর পিঠে ঢুকে যায়। ও যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে লাগলো। রনিতের খুবই যন্ত্রণা হচ্ছিল, কিন্তু ও আবার উঠে দাঁড়িয়ে পড়ল আর সামনে এগোতে লাগলো। রনিত দৌড়তে দৌড়তে আর ঝাঁপ দিয়ে এক টুকরো থেকে অন্য টুকরোতে ঝাঁপ দিতে লাগলো। যখনই ও ভুল টুকরোয় পা রাখছিল, একটা করে তীর ওর শরীরে এসে ঢুকে যাচ্ছিল। দাদুর কাছে পৌঁছতে পৌঁছতে 4টে তীর ওকে লেগে গেছিল, আর সবশেষে ও নিজের দাদুর কাছে পৌঁছে গেল। দাদুর শরীর হাওয়ায় দাঁড়িয়েছিল। রনিত দাদুকে জাগানোর চেষ্টা করতে লাগলো। দাদু, দাদু, আমার দিকে দেখো, আমি রনিত। হঠাৎ দাদুর শরীর উধাও হতে লাগলো। রনিত আরো ভয় পেয়ে গেল, কারণ ও এটা হবে বলে একেবারে ভেবে দেখেনি। দাদুর উধাও হয়ে যাওয়ার পর ও অভিমন্যুর দিকে দৌড়লো। আবার ওকে ওই তীরগুলোর সামনা করতে হলো। ওর পুরো শরীর রক্তে লাল হয়ে গেল আর ওর চলতে কষ্ট হতে লাগলো। রনিত অভিমন্যুর কাছে পৌঁছানো মাত্রই সেও উধাও হয়ে গেল। রনিত দেখল যে দাদু আর অভিমন্যু আরো বেশি দূরে দেখা যাচ্ছে,
আর মাটির টুকরো আবার ওর দিকে চলে আসছিল। রনিত একেবারে যন্ত্রণায় অকেজো হয়ে গেছিল। এসব কি হচ্ছে? তুমি এখনো অবধি বুঝতে পারোনি? এটা তোমার জগৎ নয়, এটা আমাদের জগৎ, মায়াবী জগৎ। অনেক লোকের একসাথে হাসার আওয়াজ আসতে লাগলো। পুরো জায়গায় অন্ধকার ছেয়ে গেল আর রনিতের আশেপাশের জায়গা বারবার বদলাতে লাগলো। প্রথমবার ও আশেপাশে গ্রাম দেখতে পেল, আর হঠাৎ ওই জায়গাটা বদলে ও গুহা দেখতে পেল। আর ওর মধ্যে রনিত নিজেকে আর অভিমন্যুকে দেখতে পায়। রনিতের মাথা ঘুরতে লাগলো আর ওর চোখের সামনে অন্ধকার ছেয়ে যেতে লাগলো। হঠাৎ করে ওর শরীর থেকে সব কটা তীর আবার উপরে চলে যায়, আর ওই ঝটকায় রনিতের মৃত্যু হয়ে গেল। এত বছর পরেও ওই গুহা ওখানে কি করে এলো বা কে বানিয়েছে, এই রহস্যটা এখনো অবধি কেউ জানতে পারেনি।